ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10 মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ। ক্লাস 10 মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ এই কবিতাটি আমি আজকে পড়াবো। এই কবিতাটি আমি কয়েকটি টপিক ওয়াইজ পড়াবো। যেমন প্রথম টপিকে আমি অ্যাবাউট দ্য পোয়েট পড়াবো। দ্বিতীয় টপিক নাম্বার 2 আমি পড়াবো অ্যাবাউট দ্য পোয়েম। তৃতীয় টপিকে এই কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। চতুর্থ টপিকে আমরা এই কবিতাটির কিছু সিম্বলিজম জানব। তো আসি আমরা প্রথম টপিকে অ্যাবাউট দ্য পোয়েট। আমরা যে কোনো কবিতা পড়ার ক্ষেত্রে আমরা প্রারম্ভিক আলোচনায় অ্যাবাউট দ্য পোয়েট অর্থাৎ পোয়েট সম্পর্কে কিছু তথ্য জানি। দেখো বন্ধুরা, এখানটায় টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার কবিকে টেড হিউজ। টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। টেড হিউজ সম্পর্কে আমরা জানি। টেড হিউজ সম্পর্কে আমরা কিছু কথা জানবো। The full name of the poet is এডওয়ার্ড জেমস টেড হিউজ। অর্থাৎ এই কবির ফুল নেম ছিল এডওয়ার্ড জেমস টেড হিউজ। তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রথম দেখতে পাবে লেখা আছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। তাহলে টেড হিউজের ফুল নেম কি হলো? এডওয়ার্ড জেমস টেড হিউজ। টেড হিউজ was an influential English poet, children writer, translator and English poet. Known for his intense nature-focused poetry and powerful, often dark imagery poetry. কি টেড হিউজ কে ছিলেন? একজন কি পাওয়ারফুল, একজন ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট, যিনি কি যিনি একজন ট্রান্সলেটারও ছিলেন বটে। তিনি কি নেচার বেসড কবিতা, মানে তার কবিতার বিষয়বস্তু সাধারণত কিসের? নেচার অর্থাৎ প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করে তিনি তার কবিতাগুলো লিখতেন। আমাদের কবি টেড হিউজ এবং তার কবিতায় তিনি প্রচুর পরিমাণে সিম্বলিজম, ইমেজারি ব্যবহার করত, যেটা আমরা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি পড়লে আমরা যখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করার পর সিম্বলিজম পোরশনে যাব, তখন সেখানটা আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে ব্যবহার করত। আর কি না, হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড বার্থডে লেটার, দ্য হক ইন রেন অ্যান্ড টেলস ফ্রম ওবিট। তার ফেমাস ওয়ার্ক কি ছিল না? বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন এবং টেলস ফ্রম ওবিট। আচ্ছা, আমরা নিশ্চয়ই ইংলিশ লিটারেচারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে জানবে। তোমরা ধীরে ধীরে যখন পড়বে তখন জানবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তিনি আমাদের টেড হিউজও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো কবি ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন প্রকৃতি প্রেমী কবি ছিলেন, ঠিক টেড হিউজও কি ঠিক তেমনি কি কিসের কবি ছিলেন? এই প্রকৃতি প্রেমী কবি ছিলেন। কে? আমাদের এই গল্পের রাইটার, এই কবিতার রাইটার কে? টেড হিউজ। টেড হিউজ ছিলেন প্রকৃতি প্রেমী কবি। এরপরে আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েম। আচ্ছা বন্ধুরা, এই ভিডিওটা যখন তোমরা দেখছো, এই ভিডিওটা নিচে ডেসক্রিপশন দেখে দেখে তোমরা পড়বে, কারণ এই ডেসক্রিপশনে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিয়েছি অ্যাবাউট দ্য পোয়েম, অ্যাবাউট দ্য অথার, অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে। এগুলো লেখা আছে ডেসক্রিপশনে, তোমরা সেইগুলো ফলো করে করে আমার কথাগুলো শুনবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এরপরে আমরা আসি দ্বিতীয় টপিকে কিসে আসবো? অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েম সম্পর্কে। এই পোয়েমটা কিসের উপর? এই পোয়েমটা কি? এই পোয়েমের ভেতর অ্যানালাইসিস করে আমরা কি পাবো, সেই পোয়েম সম্পর্কে আমরা জানবো। প্রথমে এসেছি, এই পোয়েমটা একটা শর্ট পোয়েম। আমাদের এই পোয়েমটা একটা কি পোয়েম? শর্ট পোয়েম আর কি পাওয়ারফুল, বাট এটা পাওয়ারফুল, শর্ট বাট পাওয়ারফুল পোয়েম। আর কি পোয়েম পাবো?
এটা ফার্স্ট পাবলিশড ইন 1967। এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল কত? ফার্স্ট পাবলিশড ইন 1967। এই কবিতাটি বন্ধুরা কবে পাবলিশড হয়েছিল? 1967। কালেকশন অফ ওডো, কালেকশন অফ ওডো। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস সিম্বলিক ওয়ার্ক। এটা একটা এটা একটা অন্যতম কি জাদুকর কবি, জাদুকরী কবি আছে, জাদুকরী ব্যাপার আছে, যেটাতে আমরা কি পাবো? এক্সপ্লোরিং আইডেন্টিটি, বিলঙ্গিং। যেটাতে আমরা কি আইডেন্টিটি, বিলঙ্গিং, অর্থাৎ একজন বালক তার আইডেন্টিটি, প্রকৃত নিজের পরিচয় সত্তা খুঁজে পাবে। বিলঙ্গিং এবং হিউম্যানিটি, রিলেশনশিপ উইথ নেচার, স্পেশালিটি, এবং কি মানুষের সঙ্গে কি প্রকৃতির যে অদ্ভুত একটা মিল, সেটা আমরা খুঁজে পাবো কোন কবিতার মাধ্যমে? এই কবিতার মাধ্যমে। আমি বন্ধুরা আগেই বলেছিলাম টেড হিউজ এই কবিতার মাধ্যমে প্রকৃতি প্রেমী কবি। তিনি এই কবিতার মাধ্যমে কি আমাদের প্রকৃতির প্রতি সুরক্ষা দায়িত্ব আরোপ হয়েছে এই কবিতার মাধ্যমে। সেটা কি দিতে চেয়েছে? বার্তাটা দিতে চেয়েছেন। তোমরা তোমাদের টেক্সট বুকের যে দা অথার অ্যান্ড টেক্সট এই পোরশনটা দেখো, আমি পড়ছি। এডওয়ার্ড জেমস টেড হিউজ ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট অ্যান্ড হ্যাড বিন পোয়েট লেকচারেড অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। মানে এডওয়ার্ড জেমস টেড হিউজ একটা অন্যতম ইংরেজি সাহিত্যের কবি ছিলেন। গ্রেট ব্রিটেন ফ্রম 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড বার্থডে লেটার, তার ফেমাস ওয়ার্ক বার্থডে লেটার বলেছিলাম এক্ষুনি, দ্য হক ইন দ্য রেন, হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড, এবং ওভিডের গল্প থেকে। এরপর সেই দা টেক্সটের দ্বিতীয় প্যারাটা দেখো, দ্বিতীয় প্যারাটা টেক্সটের সম্পর্কে দেওয়া আছে। The poem describe a magical expression of a young child, অর্থাৎ এই পোয়েমটি, এই কবিতাটি ডেসক্রাইব করছে কি একটা অন্যতম জাদুকরী এক্সপ্রেশন, জাদুকরী অভিজ্ঞতা হয়েছে কার সঙ্গে? ইয়াং চাইল্ডের, একটা যুবক, একটা ছেলের সঙ্গে। কার? ওক উড, যে কিনা ওক গাছের জঙ্গলে গিয়েছিল, সেখানটা একটা জাদুকরী কি হয়েছে? অভিজ্ঞতা হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস, যেটা ইন্ডিকেট করে দ্যাট যে হিউম্যান বিং অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, মানুষ এবং প্রকৃতি, গাছেরা যেন এককভাবে বসবাস করে। It focuses strongly on the need to protect our natural environment for welfare of mankind. এটা ফোকাস করে কি যে ন্যাচারাল এলিমেন্ট এবং ন্যাচারাল এলিমেন্ট কে সুরক্ষা করতে হবে, যেন কি আমাদের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য প্রকৃতির জিনিসগুলি আমাদের সুরক্ষা করতে হবে। এই কবিতাটি পড়লে আমরা জানতে পারবো, এই কবিতাটির একটা সামারি আমি বলে দিচ্ছি, যে এই কবিতাটিতে প্রথমে দেখতে পাবো একটা বালক, যে কিনা কোথায় প্রবেশ করেছে? ওক গাছের জঙ্গলে। কোথায় প্রবেশ করেছে? ওক গাছের জঙ্গলে চুপি সারে প্রবেশ করেছে। সেখানটায় সে কিসের জন্য প্রবেশ করেছে? একটা স্ট্যাক, বইতে দেখবে একটা স্ট্যাগের জন্য। স্ট্যাগ মানে কি? স্ট্যাগ মানে মেল ডেয়ার। স্ট্যাগ মানে কি? মেল ডেয়ার মানে পুরুষ হরিণ। মেল ডিয়ার, পুরুষ হরিণ। স্ট্যাগ মানে কি? মেল ডেয়ার মানে পুরুষ হরিণ। একটা পুরুষ হরিণকে খুঁজতে সে ধীরে ধীরে কোথায় গিয়েছে? সেই ওক গাছের জঙ্গলে গিয়েছে, যেখানে সে একটা ওল্ড ওম্যান, একটা কার সঙ্গে দেখা হয়েছে? তার একটা বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছে। একটা বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছে। সেই বৃদ্ধাটি কি রকম ছিল? থুরথুরে বৃদ্ধা ছিল। সেই বৃদ্ধাটি থুরথুরে এবং পরনে একটা ছেঁড়া কাপড় ছিল, পরনে একটা ছেঁড়া কাপড়, হাতে একটা লাঠি ছিল। যে কিনা কি, যে কিনা সেই কাকে, যে কিনা তার হাতে একটা লাঠি ছিল, যে বলেছিল, যে কবিকে বলেছিল যে তার সমস্ত সিক্রেট, তার সমস্ত গোপনীয়তা
তার কাছে যে একটি ব্যাগ ছিল সেই ব্যাগের ভিতরে আছে। যখন পোয়েট সেই ব্যাগের ভিতরে সেটা দেখার জন্য উৎসুক হয়ে দেখে, তখন পোয়েট অবাক হয়ে যায়। আমাদেরকে এই কবিতার পোয়েট কি হয়ে যায়? অবাক হয়ে যায়। কেন অবাক হয়ে যাবে না, সেখানটায় সে হঠাৎ দেখে সে একটা অন্যতম আদিম জনগোষ্ঠী ঘেরা অরণ্যে ঘেরা পরিবৃত্তে সে সেখানটায় কি হয়েছে গেছে, যেখানটায় কি নেই, যেখানটায় কোনো যেখানটায় সে একটা মরণ খুঁটিতে বাঁধা আছে। তারপরে কি দেখতে পাবো, তাকে এক ওক গাছেরা তাদের শাখা প্রশাখা দিয়ে কি করেছে, ঘিরে ফেলেছে এবং বলছে যে আমরা তো তোমার প্রকৃত বন্ধু, আমরা কি তোমার প্রকৃত বন্ধু, কিন্তু তোমরা আমাকে কি করো, কেটে ফেলো অকারণে, আমাদের কেটে ফেলো অকারণে, আমাদের কি করো, শাখা প্রশাখা কি করো, কেটে ফেলো, তোমরা চোখের পলকও ফেলো না, তোমাদের চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে না তখন থেকে, কিন্তু আমরাই প্রকৃত বন্ধু তোমার। এই কবিতার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে আমরা তো প্রকৃত বন্ধু, কিন্তু আমাদের চোখের পলক না ফেলতে ফেলতে কেটে ফেলো। তুমি যদি এখন না কি 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 করো, তুমি যদি এখন না কি প্রমিস করো যে একটি ওক গাছ কাটলে দুটি চারা গাছ রোপণ করবে, তাহলে আমরা আমাদের এই সমস্ত শাখা প্রশাখা দিয়ে তোমাকে জড়িয়ে ধরবো, আর কি করব, জড়িয়ে ধরবো এবং তোমাকে এই মাটিতেই প্রথিত করব যেখানটায় তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হওনি। যখন এরপরে লাস্ট স্ট্যাঞ্জাতে একেবারে দেখতে পাবে তোমরা যে এটা অ্যাকচুয়ালি ছিল কবির একটা ড্রিমটা কিসের, এই ওক গাছের শাখা প্রশাখার নিচে একটা ড্রিম, যেটা কবিকে কি করেছিল, চেঞ্জ করে দিয়েছিল একদম। যখন তিনি ওক গাছের জঙ্গল থেকে বেরোলো তখন তিনি কি একটা মানব শিশুর ন্যায়, যার হাঁটা চলাটা মানব শিশুর ন্যায় হলেও কিন্তু তার হৃদয়টা ছিল একটা গাছের মতো। এটাই হলো ফ্রেন্ডস আমাদের এই পোয়েমের একটা কমপ্লিট সামারি বলে দিলাম। এরপরে আমরা কি লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। দেখো তোমরা তোমাদের টেক্সট বুকটা দেখো, once I craved in an oak wood, once I craved in an oak wood, এখানে I refers to the poet, which I refers to the poet, তাহলে I refers to the poet অর্থাৎ কবি। এখানটায় কবি টেড হিউজ কি একদিন কি করেছিল, বলেছেন তিনি একদিন তিনি চুপিসারে ওক গাছের জঙ্গলে ঢুকলেন। I was looking for a stag, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম, খুঁজতে সে ওক গাছের জঙ্গলে ঢুকলো। I meet an old woman there, আমি সেখানটায় একটা কি বৃদ্ধ মহিলাকে দেখলাম। all nobly stick and rack, যে ছিল থুতথুড়ে, হাতে একটা লাঠি, and rack, পরনে ছেঁড়া কাপড়। she said, সে বলল, I have your secret here inside my little bag, সে বলল তোমার একটা গোপনীয় জিনিস আমার এই ব্যাগে আছে। অর্থাৎ কবি একদিন কি হলো, তার সেই জঙ্গলের ভেতর চুপিসারে ঢুকলো একটা কি খুঁজতে, পুরুষ হরিণ খুঁজতে এবং সেখানটায় সে কার সঙ্গে দেখা করলো, একটা ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করলো। যে ছিল বৃদ্ধ মহিলার ডেসক্রিপশন কি হলো, সে থুতথুড়ে ছিল, পরনে ছেঁড়া কাপড়, হাতে লাঠি ছিল এবং সেই থুতথুড়ে মহিলাটি কবিকে বলল যে তোমার খুব গোপন জিনিস আমার এই ব্যাগের ভেতর আছে। দেন তারপর she began to cackle, সে খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করলো, I began to quake, এবং আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। অর্থাৎ তোমরা ইমাজিন করো যে হঠাৎ তোমরা একটা জঙ্গলে গেছো, সেখানটা একজন বৃদ্ধার সঙ্গে তোমাদের দেখা হয়ে এসে খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করলো কোনো কারণে, তাহলে তোমরা ভয় পাবে।
ঠিক একই রকম ভাবে কবিও কি করছে, ভয় পেয়েছে। তাহলে কবিও এখানটায় কি হলো, ভয় পেল। she stopped up her little bag, she opened, sorry फ्रेंड्स এটা বললাম, ভুল বললাম, she opened her little bag, সে তার সেই ছোট্ট ব্যাগটি খুললো, ওপেন করলো, and এবং কি হলো, এবং কি হলো, I became twice awake, আমি আবার দ্বিতীয়বার জাগ্রত হলো। তো একবার যখন আমরা কি দ্বিতীয়বার কখনো জেগে উঠতে পারি না, কারণ আমরা জন্মাবার সময় একবার জেগে উঠি, কিন্তু দ্বিতীয়বার, এখানটায় দ্বিতীয়বার কবি জেগে উঠেছেন। এর অর্থ হলো কবির আত্মার চেতনা হয়েছে, কবির মনের চেতনা হয়েছে, কবির নিজের পরমাত্মার চেতনা হয়েছে, এখানটায় নৈতিকতা বোধের চেতনা হয়েছে। এটাই টুয়াইস অ্যাওয়েক মানে নৈতিকতা বোধের চেতনা হয়েছে। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, একটা কি আছে, স্টিয়ারিং বাই একটা অন্যতম ওয়াইল্ড, একটা বন্য ট্রাইব, বন্য জাতি, বনে যারা থাকে সেই সমস্ত জাতি দ্বারা পরিবেষ্টিত, অ্যান্ড এবং মি টাইড টু এ স্ট্যাগ, এবং আমাকে আমার কোথায় বাঁধা, মরণ খুঁটিতে বাঁধা, আমাকে একটা খুঁটিতে বেঁধে রেখেছে, আমাকে টাইট বেঁধে রেখেছে, টু এ স্ট্যাগ একটা খুঁটিতে, মানে কবিকে একটা খুঁটিতে বেঁধে রেখেছে। তাহলে কবি কি করেছিল, তারপর সেই বৃদ্ধাটা কি জঙ্গলে যখন গেল, বৃদ্ধাটা খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। কবি তারপরে কি হলো, খুব ভয় পেয়ে গেল, এবং যখন সেই বৃদ্ধাটা কি করলো, তার ব্যাগটা ওপেন করলো, তখন কি হলো, সে কবি জেগে উঠলো এবং তাকে আবিষ্কার করলো কোথায়, একটা আদিবাসী পরিবেষ্টিত অরণ্যে, এবং কি যেখানটায় তাকে একটা খুঁটিতে বাঁধা আছে। তারপরে প্যারাটা দেখো, 3 নম্বর প্যারাটা তোমরা টেক্সট বইতে দেখতে পাবে। দে সেড, তারা বলল, উই আর ওক ট্রিজ, আমরা হলাম ওক ট্রিজ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজস্ব প্রকৃত পরিবার, উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হয়, উই আর টর্ন আপ, আমাদের টুকরো করা হয়, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলকও ফেলো না, তুমি কি চোখের পলকও ফেলো না, তোমরা চোখের পলকও ফেলো না। অর্থাৎ আমাদের যখন কাটা হয়, কেটে ফেলা হয়, টুকরো ফেলা হয়, তোমরা কিন্তু চোখের পলকও ফেলো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রমিস, শপথ না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মৃত্যু মুখে যাবে, তোমাকে এখন মরতে হবে। মানে কি, ওক গাছেরা তাকে জড়িয়ে ধরে বলেছিল যে প্রকৃতপক্ষে ওক গাছেরাই তার প্রকৃত ফ্যামিলি, যেখান থেকেই তার কি হয়েছে, উৎপত্তি হয়েছে। কিন্তু সেই ওক গাছেরা কি হলো, ওক গাছেরাই আজকে মানুষের কাছে কি হচ্ছে, মানুষরা গিয়ে ওক গাছেদের কি করছে, কেটে ফেলছে, টুকরো টুকরো ফেলছে, মানুষ তার চোখের পলক না পলকেই সবকিছু জঙ্গল শেষ করে দিচ্ছে। তাই ওক গাছেরা কবিকে জড়িয়ে ধরে বলছে যে তুমি যদি না এই আজকে যদি না শপথ গ্রহণ করো, তাহলে তোমাকে মরতে হবে এখানটায়। তারপরে 4 নম্বর স্ট্যান্ডারটা দেখো, whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, swear now, swear মানে কি বন্ধুরা, swear মানে শপথ গ্রহণ করা, swear মানে কি, প্রমিস, শপথ গ্রহণ করা, শপথ গ্রহণ করো, নাও এখন, ইউ উইল প্লান্ট টু, তুমি রোপণ করবে 2টি। অর্থাৎ তুমি শপথ গ্রহণ করো যে যখনই দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, সেখানটায় 2টো রোপণ করবে। আনলেস ইউ শেয়ার, যদি না তুমি শপথ গ্রহণ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ,
এই কালো ওক গাছের শাখা প্রশাখাগুলো তোমাকে জড়িয়ে ধরবে অ্যান্ড রুট ইউ অ্যামং দা ওকস, এবং তোমাকে এই মাটিতেই প্রথিত করবে, হেয়ার ইউ বর্ন, যেখানটায় তুমি জন্মেছিলে, বাট কিন্তু নেভার গ্রিউ, বেড়ে ওঠনি কখনো। অর্থাৎ যদি না তুমি শপথ গ্রহণ করো, তাহলে এই ওক গাছের শাখা প্রশাখা গুলো তোমাকে জড়িয়ে ধরবে, এই মাটিতে জড়িয়ে ধরবে, এবং এই মাটিতেই কি করবে, প্রথিত করবে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিল কিন্তু কখনো বেড়ে ওঠনি। এরপরে লাস্ট স্ট্যান্জা, 5 নম্বর স্ট্যান্জা, অর্থাৎ লাস্ট স্ট্যান্জাটা দেখো। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউচ, এটা ছিল আমার সেই শাখা প্রশাখার নিচে একটা ড্রিম, দ্যাট ড্রিম অল্টার মি, যেটা আমাকে একটা কি করেছে, পরিবর্তন করেছে, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করেছে। এতক্ষণে আমরা জানতে পারলাম যে এটা প্রকৃতপক্ষে কবির একটা স্বপ্ন ছিল। যখন আই কেম আউট অফ দা ওক উড, যখন আমি সেই ওক উড থেকে, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সহচর্যে, মাই ওয়াক ওয়াজ দা ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা ছিল একটা কি, মানব শিশুর ন্যায়, বাট কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয়টা ছিল একটা কি, উদ্ভিদের মতো। অর্থাৎ কবি যখন ওক গাছের দ্বারা এত ট্রিটেড হয়ে মানুষের এই হিউম্যান কোম্পানি মানুষের সঙ্গে মিশতে এলেন, তখন তার প্রতিটি পদচারণ ছিল কি, একটা মানুষের ন্যায়, কিন্তু তার হৃদয়তে তখনও বিরাজ করছিল, হৃদয়টি তখনও ছিল একটা কি, বৃক্ষ শিশুর নয়। তাহলে বন্ধুরা, আমরা এখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করলাম। এরপরে আমরা কি করব, এর সিম্বলিজম গুলো পড়ব। সিম্বলিজম গুলো দেখো, আমরা যদি এর কিছু সিম্বল আছে, এর কিছু সিম্বল আছে, আমরা পড়েছিলাম না যে ওয়ান্স আই ক্রেভ, এখানটা আই রেফার্স টু দা পোয়েট, I refers to the poet. আর কি আছে, আর কি আছে এখানটা দেখুন, I meet an old woman, I meet an old woman, and old woman, and old woman, an old woman refers to কি, the nature, the nature, অর্থাৎ এই প্রকৃতি মা, যে যিনি এখন কি মানুষের দ্বারা অবলোহিত হচ্ছেন, মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে, সেই প্রকৃতি মাকে মা অ্যান ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানের দ্বারা সিম্বলাইজ হচ্ছে। আর ওক ট্রিজ প্রতিটি গাছের প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আমরা সিম্বলিজম গুলো বুঝতে পারলাম। ফ্রেন্ডস, এখন করার মতো ক্লাসটা শেষ। এরপরে তোমরা কি কোন পয়েমটা ডিসকাস করলে ভালো হবে, সেই পয়েমটির নাম লিখে, কোনটা তোমরা কার উপর ডিসকাশন চাও সেটা লিখে কমেন্টে বলে যাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করবে।